জনদুর্ভোগের কথা না ভেবেই রাজধানী জুড়ে একসঙ্গে উন্নয়ন কাজ করার অভিযোগ। খানাখন্দে ভরা সড়ক, জলজট আর যানজটে ক্ষুব্ধ নগরবাসী। ইলেকট্রিক, টিএনটি, এই যে সিটি কর্পোরেশন একের পর এক চলতেই আছে। 1-1.5 ঘন্টা প্রত্যেক দিন লেট হয়। সিএনজি উল্টে যাচ্ছে, রিক্সা উল্টে যাচ্ছে। আমরা তো এরকম মাঝে মাঝে এই ধরনের শিকার হচ্ছি। বর্ষার সিজনে এই কাজটা তো দরকার নেই, প্রয়োজন নেই। দায় ছাড়া জবাব দুই সিটি কর্পোরেশনের। আলোচনা করছি যেটি বর্ষাকালে না হলেও চলবে সেগুলোকে বর্ষার পরে করার জন্য সমন্বয় করে কাজটি করতে চাচ্ছে। উন্নয়নটাও হলো, আবার পাশাপাশি জনগণের কোনো ভোগান্তির কারণও হলো না। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সততার কারণেই পদ্মা সেতুর ষড়যন্ত্র মোকাবিলা করা গেছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী আত্মত্যাগের মনোভাবে রাজনীতি করার আহ্বান। বিচারকদের শৃঙ্খলা বিধির চূড়ান্ত খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর, শিগগিরই গেজেট আকারে প্রকাশ। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত, ক্ষমতাবানরাই বেশি দুর্নীতি করে, দুদকে অর্থমন্ত্রী। যারা সেবা দান করেন সবকিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করে। অতি উৎসাহী রাজনীতিবিদদের কারণেই প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব, বলছেন সাবেক আমলারা। প্রবণতা পরিবর্তনের তাগিদ। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমদানি রপ্তানিতে ধস, বহির্নোঙরে আটকে আছে শতাধিক মাদার ভেসেল, গুনতে হচ্ছে জরিমানা। জনদুর্ভোগের কথা না ভেবে উন্নয়ন কাজ করায় ভোগান্তি পোহান রাজধানীবাসী, এমন মন্তব্য ভুক্তভোগীদের। বছর জুড়ে অবিরাম রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নানা সমস্যা তৈরি হলেও সমাধানের জন্য কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না বলেও দাবি তাদের। নগরবিদরা বলছেন, জবাবদিহি নিশ্চিত না হয় দায়বদ্ধতা নেই কোনো সংস্থারই। তবে নগর কর্তৃপক্ষের দাবি, বর্ষা মৌসুমে রাস্তা কাটার প্রবণতা কমাতে নতুন প্রকল্পের অনুমোদন দেয়া বন্ধ রয়েছে। ফারুক মোল্লার ছবিতে মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই রাস্তায় বিভিন্ন উন্নয়ন কাজ চলছে বছরখানেক ধরে। বর্ষার আগে কাজ শেষ না হওয়ায় খুনে রাখা এই সড়কে ঝুঁকি নিয়ে চলতে হয় জনগণকে। পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কথা থাকলেও অসমাপ্ত প্রকল্পই এখন জলজট তৈরি করে দুর্ভোগ তৈরি করছে। কোন দিকে যাব? গর্তের ভিতরেই পড়বো না ক্লিয়ার কোন জায়গা আছে? পানি তো ডুবা, এটা তো বোঝা যায় না। টাইমলি যেতে পারি না, 1-1.5 ঘন্টা প্রত্যেক দিন লেট হয়। স্কুলে যায়, স্কুলের গেট বন্ধ হয়ে যায় এই রাস্তার কারণে। সিএনজি উল্টে যাচ্ছে, রিক্সা উল্টে যাচ্ছে। আমরা তো এরকম মাঝে মাঝে এই ধরনের শিকার হচ্ছি। নগরবাসী জানান, বিভিন্ন সেবা সংস্থা প্রায় সারা বছরই উন্নয়ন কাজের জন্য রাস্তা কাটে। একই সড়ক মাসখানেকের ব্যবধানে বেশ কয়েকবার কাটারও নজির রয়েছে অনেক জায়গায়। তাদের অভিযোগ, কোনো প্রকল্পের কাজই নির্দিষ্ট সময়ে শেষ হয় না। কুয়াশা, ইলেকট্রিক, টিএনটি, এই যে সিটি কর্পোরেশন একের পর এক চলতেই আছে। প্রতি বছর জুন মাস আসলে পরে আপনি তাদের কাজ শুরু হয়, তাদের ফান্ড প্লেস হয়। বর্ষার সিজনে এই কাজটা তো দরকার নেই, প্রয়োজন নেই। এরপরে বর্ষার সিজনে এই কাজটা বাংলাদেশে চলে। নগরবিদদের মন্তব্য, উন্নয়ন কাজের সমন্বয় ও তদারকির অভাব রয়েছে। জনদুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশনকে আরো কঠোরভাবে দায়িত্ব পালনের পরামর্শ তাদের। জনদুর্ভোগকে 1 নম্বর প্রাধান্য হিসেবে নিয়ে প্রকল্পগুলো তৈরি করা, প্রকল্পগুলো চলাকালীন সময় বিকল্প ব্যবস্থার তৈরি করা এবং প্রকল্পের সময় অনুযায়ী প্রকল্প শেষ করাটাই বাধ্যবাধকতার মধ্যে আনা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানান, প্রত্যেকটি সংস্থার আলাদা কর্মপন্থার কারণে সমন্বয়ের উদ্যোগ ততটা কাজে আসে না। তাই গুরুত্ব বিবেচনা করে রাস্তা কাটার অনুমতি দেন তারা। আমাদের কাছে অনেক আবেদন পেন্ডিং হয়ে আছে। আমরা অপেক্ষা করছি যে যেটি আলোচনা করছি যেটি বর্ষাকালে না হলেও চলবে, একটু পরে করা যাবে, সেগুলোকে বর্ষার পরে করার জন্য। শুষ্ক মৌসুমে এটা একটা সমন্বয় করে কাজটি করতে চাচ্ছে, যাতে করে উন্নয়নটাও হলো, আবার পাশাপাশি জনগণের কোনো ভোগান্তির কারণও হলো না। ঢাকা উত্তরে প্রায় 500 কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলছে, যা বেশিরভাগই সড়ক কেন্দ্রিক। এগুলো বেশ সময় সাপেক্ষ, তবে রাস্তা কাটা ও তা মেরামত করা নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকবে বলে আশ্বাস কর্তৃপক্ষের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা।
পর্যাপ্ত প্রাকৃতিক জলাধার না থাকায় বুধবার অতিবৃষ্টির কারণে রাজধানীবাসীকে জলজটের কবলে পড়তে হয় বলে মন্তব্য করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। দুপুরে ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। 2025 সাল নাগাদ রাজধানীকে শতভাগ সুয়ারেজের আওতায় আনা সম্ভব হবে বলেও জানান ওয়াসা প্রধান। যে পরিমাণ বৃষ্টি ঢাকা শহরে হয় এবং সেই পরিমাণ বৃষ্টিটাকে ধরে রাখার জন্য একটা আধার দরকার, সেই আধারই হচ্ছে ওই পুকুর, ডোবা, জলাভূমিগুলো। এখন বর্তমানে আমাদের আনফরচুনেটলি ঢাকার এই যে আধারগুলো, আপনারা সবাই জানেন ঢাকা শহরে কোনো পুকুর বা ডোবা নেই। স্ট্রম ওয়াটার ড্রেনেজ কিছু করছে ঢাকা সিটি উত্তর, ঢাকা সিটি দক্ষিণ, একটা বিরাট অংশ আছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে। রাজুক এটার সাথে একটা স্টেক হোল্ডার, কাজে ইট শুড কাম আন্ডার ওয়ান হ্যান্ড, আন্ডার ওয়ান আমব্রেলা, আন্ডার ওয়ান মাস্টার প্ল্যান। আমরা আশা করি 2025 সাল যে 100% সুয়ারেজ নেটওয়ার্ক হয়ে যাবে। সততা ছিল বলে পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পরও সকল ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। আত্মত্যাগের মনোভাব নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে নেতাকর্মীদের কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারের ধারাবাহিকতা আছে বলে আজকে মানুষ উন্নয়নের ছোঁয়া পাচ্ছে। আজকের বাংলাদেশকে বিশ্বে কখনোই আর ওই করুণার চোখে দেখে না, সম্মানের চোখে দেখে। পদ্মা সেতু নিয়ে যখন আমাদের উপর দুর্নাম দিতে চেয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, আমরা সেটাকে প্রতিবাদ করতে পেরেছিলাম ওই একটা কারণ, যেটা সততার শক্তি ছিল। 91 সাল থেকে আমরা কম্পিউটার ব্যবহার শুরু করি, জয়ের কাছেই শিখেছি। 2009-এর পরে এসে আমরা যে সাফল্য এনেছি তার প্রতিটি পরামর্শ জয়ই দিয়েছে। দোয়া চাই যে আমাদের 5টা ছেলে মেয়ে তারা মানুষের মতো মানুষ হয়েছে, এবং আমি এটুকু মা হিসেবে বলতে পারি আমি 3বার প্রধানমন্ত্রী, কোনোদিন আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে কোনো রকম এই অর্থ, সম্পদ, ব্যবসা, বাণিজ্য এসব নিয়ে তারা কিন্তু বিরক্ত করেনি। স্বেচ্ছাসেবক লীগের কাছে এটাই থাকবে আবেদন যে একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে, ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে। দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম সেটাই চিন্তা করতে হবে। কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, কি দিতে পারলাম মানুষের জন্য সেটা একজন রাজনীতিবিদের জীবনের নীতি হতে হবে, আদর্শ হতে হবে। সাম্প্রতিক বন্যা, নদী ভাঙন, পাহাড় ধস সহ বিভিন্ন দুর্যোগে সরকার সফল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ সচেতন থাকলে প্রাকৃতিক যে কোনো দুর্যোগের ঝুঁকি কমানো সম্ভব। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে একথা বলেন তিনি। এ সময় দেশের বর্তমান উন্নয়নের ধারা যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেদিকেও সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান শেখ হাসিনা। অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ও কলম্বো প্ল্যান স্টাফ কলেজ এর যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উন্নত ও উন্নয়নশীল মিলে মোট 17টি দেশের কারিগরি বিশেষজ্ঞগণ অংশ নেন। 3 দিনের এই আয়োজনে প্রায় 50টি সেশনে বিশেষজ্ঞগণ প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ার বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় কারিগরি জ্ঞানের কোনো বিকল্প নেই। দক্ষিণ এশিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দারিদ্র্য হ্রাস এবং মানুষের জীবনমানের উন্নয়ন ত্বরান্বিত করা এখন বিশ্বের অন্যতম মূল লক্ষ্য। তবে কারিগরি শিক্ষাকে আধুনিক এবং যুগোপযোগী করতে হবে, যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। তাই কারিগরি শিক্ষাকে পর্যায়ক্রমে মূল ধারার শিক্ষায় সম্পৃক্ত করতে হবে। কারণ আমাদের মাদ্রাসা শিক্ষা এবং কওমি মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে সবগুলিকে আমাদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে আমাদের যুগোপযোগী শিক্ষা দিতে হবে। আপনাদের দক্ষতা, কর্মনিষ্ঠা, সততার উপর নির্ভর করছে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন। কাজের সঠিক মান নিয়ন্ত্রণে আপনারা কোনোভাবেই আপোষ করবেন না, এটা আমার অনুরোধ। আজকে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বের কাছে একটা বিস্ময়। আমরা যেন এই সম্মানটা ভবিষ্যতে ধরে রাখতে পারি এবং বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা যেন কেউ নস্যাৎ করতে না পারে সেদিকে সকলকেই সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সন্ধ্যার সময় আরো থাকছে তদন্ত চলছে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও ব্যবসায়ী মুসা বিন শমসের এর মানবতা বিরোধী অপরাধের।
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেটের খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। দুপুরে প্রধান বিচারপতির কাছে গেজেটের খসড়া হস্তান্তর শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমরা চূড়ান্ত ড্রাফটটা আমরা দিয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির চূড়ান্ত না করেন ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারি না যে এটা চূড়ান্ত হয়ে গেছে। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, ক্ষমতাবানরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে। আগামী 8 থেকে 10 বছরের মধ্যে দেশে দুর্নীতি থাকবে না বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত, কিন্তু কারণ আমরা সবাই যদি এর মধ্যে না থাকতাম তাহলে দুর্নীতি চলতে পারত না। দুর্নীতি করেন কিছু ব্যক্তি যাদের হাতে ক্ষমতা আছে, যারা সেবা দান করেন তো কিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতাটা তাদের আছে এবং এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করেন। যে দুর্নীতি দমনের শ্রেষ্ঠ উপায় হল প্রযুক্তির সদ্ব্যবহার। একটু টেনিয়াস দুর্নীতি আস্তে আস্তে চলে যাবে। কয়েকজন অতি উৎসাহী কর্মকর্তার কারণে পুরো প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন সাবেক আমলারা। তবে বরিশালের ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তারা। কোনো ব্যক্তি বা দল নয়, বরং সরকারের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান তাদের। পাশাপাশি রাজনৈতিক নেতাদের আমলা নির্ভরতা কমানোর তাগিদ সাবেক কর্মকর্তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। সম্প্রতি বরগুনায় এক ইউনোর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মানহানির মামলায় তোলপাড় পুরো দেশ। সরকারের সর্বোচ্চ পর্যায়ে নজরে আসলে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। প্রশ্ন উঠে বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে। যদিও এরই মধ্যে দুজন ডিসিকেই প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগঠন গড়ে তুলতেই হবে। সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা মনে করেন, কয়েকজন আমলার এমন কর্মকাণ্ডে প্রশাসনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে বিশেষ ব্যক্তি বা মহলকে খুশি করতে তাদের অতি উৎসাহী মনোভাবকেই দুষছেন তারা। আমরা সবসময় বলি ব্ল্যাক শিপ বেরোয়, এরা ওই ব্ল্যাক শিপ ওইভাবে নিতে হবে। সবকিছু মিলে আমার কাছে প্রতীয়মান হয় চামচাগিরি, মানে অতি উৎসাহী একদিকে, অন্যদিকে নিজেদের আসল চেহারাটা প্রকাশ পেল, তাদের হিংস্র মনোভাব, আর আরেকদিকে মূর্খতা। কিছু সংখ্যক কর্মকর্তার মধ্যে এই প্রবণতা দেখা দিচ্ছে। যখন যারা থাকে সরকারের একটা অংশের মধ্যেও এই প্রবণতা থাকে যে কর্মকর্তারা তাদের দলমুখী বা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তার ব্যবহার করতে চান। তবে এ ঘটনায় তড়িৎ ব্যবস্থা নেয় কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে নিরুৎসাহিত করবে বলে মনে করেন তারা। পাশাপাশি আমলাদের ব্যবহার করে রাজনীতি না করতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান তাদের। অপকর্ম করার আগে তারা 2-3 বার চিন্তা করবেন যে না, আমি এমন কিছু করতে পারি না যাতে আমার যে ইনস্টিটিউশন, ডেপুটি কমিশনার তো একটা ইনস্টিটিউশন, এই তার প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি নষ্ট হবে, এটা করবেন না কেউ। বঙ্গবন্ধু কখনো সরকারি কর্মচারীদের উপর নির্ভর করে রাজনীতি করেন নাই। শেরে বাংলা সরোয়ার্দী কখনো তাদের উপর নির্ভর করে রাজনীতি করেন নাই। তারা রাজনীতি করেছেন জনগণকে সাথে নিয়ে। তাহলে এই জাতীয় নেতারা কেন সরকারি অফিসারদের সাথে নিয়ে রাজনীতি করতে চান? এটা তো অযাচিত। সবকিছু ছাপিয়ে সরকার এমন অবস্থানে থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না বলেও মনে করেন তারা। অনুপাত্য দেওয়া হয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমশেরের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অনুসন্ধান চলছে বলে জানানো হয়। রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহ সমন্বয়ক সানাউল হক। সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের 51 ও 52তম তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। 51তম প্রতিবেদনে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা সহ জোরপূর্বক শ্রম আদায়, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অপরাধে ময়মনসিংহ ও শেরপুর জেলার 4 জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করা হয়। এছাড়া 52তম প্রতিবেদনে ধর্ষণ, গণহত্যা সহ আরও বেশ কিছু অপরাধের অভিযোগে যশোর ও নড়াইল জেলার 12 জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত হয়েছে বলে জানায় সংস্থা। এ সময় তদন্ত সংস্থার সহ সমন্বয়ক সানাউল হক বলেন, মানবতা বিরোধী অপরাধের আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের মনোযোগের অভাব রয়েছে। 51তম তদন্ত প্রতিবেদন ঘটনা ছিল 6 জনকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা সহ
জোরপূর্বক শ্রম আদায়, অভিযুক্তের সংখ্যা 4, গ্রেপ্তার 3। 52 নম্বর রিপোর্ট যেটা আমাদের নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং গণহত্যা। মুসাবিন শামসের বিরুদ্ধে অনুসন্ধান জারি আছে। ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীদের পুনরায় জেরা করতে বেগম জিয়ার পক্ষে করা 3টি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে বেগম জিয়ার অনুপস্থিতিতে শুরু হয় এই দিনের কার্যক্রম। শুরুতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীদের পুনরায় জেরা করার আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে এই সংক্রান্ত 3টি আবেদনই খারিজ করে দেওয়া হয়। এদিন আদালতের অনুমতি না নিয়ে বিদেশ গমন করায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের ব্যাপারে শুনানি হলেও কোনো আদেশ দেননি আদালত। একই সঙ্গে বেগম জিয়ার পক্ষে করা সময় আবেদন বিষয়েও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। রাজধানীর কদমতলী থানায় করা আলমগীর হোসেন হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে 10,000 টাকা জরিমানাও করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জনের মধ্যে মোহাম্মদ জনি কারাগারে থাকলেও অপর 2 আসামি হাসান ও মনির হোসেন পলাতক রয়েছেন। মামলার অভিযোগ থেকে জানা যায় 2009 সালের 14 আগস্ট রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর শ্যামপুরে 4 থেকে 5 জন সন্ত্রাসী ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আলমগীর। এ ঘটনায় রাজধানীর কদমতলী থানায় একটি হত্যা মামলা করে তার স্ত্রী লায়লা আক্তার। মামলার 19 জন সাক্ষীর মধ্যে 14 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আপিল করবেন বলে জানান। পিপি, এপিপি এবং জিপি নিয়োগের ক্ষমতা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এছাড়া তাদের বেতন বাড়ানোর বিষয়েও ইতিবাচক চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনের সমাপনী দিনের শুরুতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন জেলার ভূমি অফিসে দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়। এছাড়া ডিজিটালাইজেশনের ফলে ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম অনেক কমে গেছে বলে জানানো হয়। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যেতে জেলা প্রশাসকদের আহ্বান জানানো হয়। সন্ধ্যার সময় আরো থাকছে থাকে ইনশাল্লাহ, ফর্ম ঠিক থাকে, আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। নিজের কাজ দারুণ উপভোগ করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান লম্বা সময়। লন্ডনে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বরিশালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে হবে। যাদের সাহস নেই দেশের মাটিতে রাজনীতি করা, নির্বাচনে জেতা স্বপ্ন দেখে, চিকিৎসার নামে লন্ডনে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের জনগণের সরকার শেখ হাসিনা সরকারকে হটানো যাবে না। নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না বলেই আওয়ামী লীগ জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে যশোর জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পালানোর ইতিহাস, আত্মসমর্পণের ইতিহাস, ভয় টয় পালানোর রেকর্ড তো হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বেগম জিয়ার নাই। এই আওয়ামী লীগ ষড়যন্ত্র চক্রান্তের মহানায়ক যদি না হবে, 2014-এর 5ই জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, তারা সেই ষড়যন্ত্রের নির্বাচন করে এখনো টিকে আছে। নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না, এটা তো উনি জানেন বলেই তিনি জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চান। পর্যাপ্ত সময় নিয়ে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন না করায় ইউনুস সেন্টারের আয়োজনে সামাজিক ব্যবসায় সম্মেলনের অনুমতি দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। বিকেলে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। 36টা দেশ এবং সংস্থা প্রতিনিধি থাকবে, যার মধ্যে
একজন জাতিসংঘের সহকারী মহাসচিব আছেন, এমন ধরনের একটা আন্তর্জাতিক সম্মেলন করবে এবং সেটা আমাদের এসপি ঢাকাকে শুধুমাত্র জানাইছে নিরাপত্তার জন্য, আমরা কেউ জানি না। বাংলাদেশের যত আন্তর্জাতিক আঞ্চলিক সম্মেলন হবে, ইভেন্ট হবে, আমরা কিন্তু এগুলি স্বাগত জানাই। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে অন্ধকারে রেখে অনুষ্ঠানের 3 দিন আগে জানাই বলবেন নিরাপত্তা দিবেন, এটা। তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে। ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে দুপুর 1টায় শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। সকাল 10:20 চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে সিদ্দিকুরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সরকারের প্রতিনিধি হিসেবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক জাহিদুল আহসান তার সঙ্গে ভারতে যান। কাল সকালে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় নামের একটি বিশেষায়িত হাসপাতালে সিদ্দিকুরের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। ঢাকা ছাড়ার আগে সিদ্দিকুরের ভাই ও মা দেশবাসীর কাছে দোয়া চান। 20 জুলাই রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ার শেলে সিদ্দিকুরের 2টি চোখই ক্ষতিগ্রস্ত হয়। দেশবাসী যে ভালোবাসা সমর্থন দিয়েছে, আমি সবাইকে ধন্যবাদ, দোয়া চাই যেন আমি দেখতে পারি। আর আমার প্রথম আর্জি যেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে দেখতে পারি। আর বিশেষভাবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আমাকে খুব সাহায্য করছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আগে যে চোখটা যেটা একটাই ব্যাডলি ড্যামেজ ছিল, ওটাই তো আমরা আশা করি না। অন্য চোখটার ব্যাপারে এখন আগে যেরকম একটু আলো দেখতেন, ওই আলোই দেখে। ওটা যাওয়ার পরে হয়তো আমরা সার্জারি প্ল্যান করার পরে বোঝা যাবে তার রেজাল্টটা কতটুকু আসছে। হজ যাত্রার 4র্থ দিনেও অভিযোগের কমতি নেই সরকারিভাবে হজ পালন করতে যাওয়া যাত্রীদের। বিশেষ করে ব্যাগ সরবরাহের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করছেন তারা। তবে সঠিক সময়েই ছেড়ে গেছে দিনের প্রথম হজ ফ্লাইট। সকাল 10:30টায় 418 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটটি ছেড়ে যায়। এছাড়া 419 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট দুপুরে ঢাকা ছাড়ে। চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন যাত্রী হজ পালন করতে সৌদি আরব যাবার কথা রয়েছে। এর মধ্যে 4,200 জন যাচ্ছেন সরকারি উদ্যোগে। 29 তারিখ যারা তারা ব্যাক পাচ্ছে, 27 তারিখ তারা ব্যাক পাচ্ছে না। এই কারণে এই ভোগান্তিটা হচ্ছে। সমস্ত ডেট ওয়ারি দিলে এই সমস্যাটা হতো না। সরকারিভাবে আরো কোনো সুযোগ সুবিধা দিত বা মল্লেমের মাধ্যমে একবারে স্লিপগুলো নিয়ে দিত, তাহলে এতগুলো লোকের আর কষ্ট হতো না। ওনারা যদি 4 জন কন্ডাক্টরকে এটা টেন্ডার দিত, তাহলে আরো সহজতরে আসে যেত। 6 মাস আগে টাকা জমা দিয়ে যদি এখন পর্যন্ত ব্যাগ যে এই কষ্ট পোহাইতে হয়, তাহলে তো আমরা সরকারিভাবে এই টাকা দিয়ে তাহলে আমাদের কোনো সার্থক হলো না। আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে লিখিত পরীক্ষা। আবেদনপত্রের সঙ্গে 27 কপি ছবি জমা নেওয়ার পরও প্রবেশপত্রে কোনো ছবি সংযুক্ত না করায় হতবাক পরীক্ষার্থীরা। তাদের দাবি, মেধার মূল্যায়ন না করে ভুয়া পরীক্ষার্থীদের সুযোগ দিতেই নেওয়া হয়েছে এই কৌশল। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এক ভাই আমার পরিচিতি, উনি প্রক্সি দিয়ে জনতা ব্যাংকে এখন চাকরি করে। আমার রুমমেট একটা পরীক্ষা দিয়েছিল 10,000 টাকার বিনিময়ে সোনালী ব্যাংকে অফিসারে, কিন্তু সে 4টা চাকরি অটোমেটিক হয়ে গেছে, প্রক্সির মাধ্যমে এটা হয়েছে। প্রত্যাশা যখন কেবল একটি চাকরি, আর সেই প্রতিযোগীর যোগ্যতা কেবল ক্ষমতা আর টাকা, মেধার মূল্যায়ন তখন নিতান্তই মূল্যহীন। আর প্রশ্ন, লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎ আর আগামীর বাংলাদেশ নিয়ে। 28শে মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে লিখিত পরীক্ষা। ওয়েবসাইটে উল্লেখ রয়েছে 50 জন নিয়োগের বিষয়টি, স্পষ্ট রয়েছে আবেদনের শর্তাবলীও। তা মেনে প্রস্তুতিও নিচ্ছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু প্রবেশপত্র পাওয়ার পর পরীক্ষার্থীদের মনে তৈরি হয় নতুন শঙ্কা। আবেদনপত্রের সঙ্গে 27 কপি ছবি জমা দেওয়ার পরও প্রবেশপত্রে কোনো ছবি সংযুক্ত না থাকায় আশঙ্কা ভুয়া পরীক্ষার্থীদের অংশগ্রহণের। আমি প্রথমে ভাবছিলাম যে আমার অ্যাডমিট কার্ডে মনে হয় ছবি নেই, কিন্তু পরে দেখতেছি যে আমারটা মনে হয় ভুল করে আসছে। পরে দেখতেছি যে সবারই অ্যাডমিট কার্ডে ছবি নেই। যখন দেখি যে অ্যাডমিটে ছবি দিচ্ছে না, তখন আসলে আমি সিকিউর ফিল করছি না। এখানে প্রুভনেস যে জিনিসটা থাকা উচিত, সেই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি না। এই যখন অবস্থা, তখন প্রশ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে। একাধিকবার অনুরোধ করার পরও এই বিষয়ে কথা বলতে রাজি হননি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রবেশপত্রে পরীক্ষার্থীর ছবি না থাকলে
নাম দেখে তো শনাক্ত করা সম্ভব নয় যে এই আসল পরীক্ষার্থী কিনা। কাজে এটার মধ্যেও একটা দুর্নীতি আছে বলে আমি মনে করি। অতীতেও বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হয়েছেন অনেকেই। তাই পরীক্ষার্থীদের এ ধরনের শঙ্কা অমূলক নয় বলেই মনে করেন শিক্ষাবিদরা। পরীক্ষা ক্ষেত্রে যদি প্রক্সি পরীক্ষা দেয় তাহলে তো মূল শিক্ষার্থী, মূল পরীক্ষার্থীর মেধার মূল্যায়ন হলো না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের প্রতারণা ঠেকাতে পদ্ধতি এবং কৌশলগত পরিবর্তন বা সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। পদ্ধতি বা প্রক্রিয়া স্বচ্ছ থাকে। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ঢাকা সিটি কর্পোরেশনের 2 মেয়রের কেউই তৎপর ছিলেন না বলে আবারও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণেই এ বিষয়ে উত্তর ও দক্ষিণের মেয়ররা সচেতন হয়েছেন। মেয়র তো তৎপর ছিল না, আমার তৎপরতার কারণে আজকে দেখেন ওরা বেশি তৎপর হয়ে গেছে, আর অনেক বেশি তৎপর। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা তৎপর হয়েছে। আগামী বছরের জন্য আমরা ইতিমধ্যে কর্মসূচি গ্রহণ করেছি, লাইন অফ অ্যাকশন ঠিক করেছি আমরা, যারা আগামী বছরের জন্য চিকুনগুনিয়া বা ডেঙ্গু এই ধরনের না আসে। টাঙ্গাইলে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলায় বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় রসুলপুর এলাকায় নিজ বাড়িতে স্ত্রী কল্পনা রানীকে নিয়ে থাকতেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস। সকালে দুধ বিক্রেতা বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশির এক পর্যায়ে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে। শ্বাসরোধ করে হত্যার পর দুজনের লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ডিজিটাল বাংলাদেশ গড়তে সর্বস্তরের তথ্য প্রযুক্তিকে কাজে লাগানো প্রয়োজন। তবে এর অপব্যবহার থেকে সবাইকে সতর্ক থাকার প্রতি গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ অর্জন ও সম্ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরফিন সিদ্দিক, অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ সিনিয়র সাংবাদিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরফিন সিদ্দিক বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের স্বপ্ন দেখার পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির উপর পারদর্শিতা অর্জন করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত বক্তারা সবাইকে তথ্য প্রযুক্তির অপব্যবহার ও এ ধরনের অপরাধ থেকে দূরে থাকতে সচেতনতা বৃদ্ধির প্রতি জোর দেন। যদি কেউ সমাধান দিতে পারে তাকে আমরা পাইলট করে দেব, আমরা ওকে টাকা দিই। বেস্ট আইডিয়াগুলোকে এখান থেকে মানুষ আমার প্রোগ্রাম দেখতে পারে এবং আমার আমাদের এরকম একটা প্রবলেম আছে। সন্ধ্যার সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। জনদুর্ভোগের কথা না ভেবে রাজধানী জুড়ে একসঙ্গে উন্নয়ন কাজ করার অভিযোগ, খোঁড়াখুঁড়ি, জলজট আর যানজটে ক্ষুব্ধ নগরবাসী। ইলেকট্রিক, টিএনটি, সিটি কর্পোরেশন একের পর এক চলতেই আছে। সিএনজি উল্টে যাচ্ছে, রিক্সা উল্টে যাচ্ছে, আমরা তো এরকম মাঝে মাঝে এই ধরনের শিকার হচ্ছি। সততার কারণেই পদ্মা সেতুর ষড়যন্ত্র মোকাবিলা করা গেছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী আত্মত্যাগের মনোভাবে রাজনীতি করার আহ্বান। বিচারকদের শৃঙ্খলা বিধির চূড়ান্ত খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর, শিগগিরই গেজেট আকারে প্রকাশ। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত, ক্ষমতাবানরাই বেশি দুর্নীতি করে দুদকের অর্থমন্ত্রী। যারা সেবা দান করেন তো কিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করে। এবং অতি উৎসাহী রাজনীতিবিদদের কারণে প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব, বলছেন সাবেক আমলারা, প্রবণতা পরিবর্তনের তাগিদ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গেই থাকুন সময়।